দেশ ও দেশের বাইরে থেকে যারা এই সম্প্রচার দেখতেছেন তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সম্ভবত 4 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে রাত 10টায় আমি একটা লাইভ অনুষ্ঠানে আসব। টপিক দিয়েছিলাম বন্ধু হাদের নির্বাচনী পদ্ধতি ও হত্যাকাণ্ড এবং এনসিপির নির্বাচন মনোনয়ন পদ্ধতি। তো সেই বিষয়ে প্রথম দিকেই যদি কথা বলি, হাদির কিছু গুরুত্বপূর্ণ কিছু লাইন অনুসরণ করে কথা বলি। হাদি যে হত্যাকাণ্ডের শিকার হলো, এটা কিন্তু উনি বিদেশ থেকে বারংবার বিভিন্ন নাম্বার থেকে মেসেজ পাচ্ছিলেন, হত্যার হুমকির মেসেজ পাচ্ছিলেন এবং জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছিল সরাসরি ফোন করে। উনি শাহবাগ থানায় জিডিও করেছিলেন, কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, যার কারণে উনি হতাশ হয়ে পরবর্তীতে শরিয়া ভিত্তিক যে সুন্নাহ আছে যে 2-4 জন ছোট ভাই বা 2-4 জন সমকক্ষের বডিগার্ড হিসেবে রাখা, চেষ্টা করেছিল হাদি সেই সুন্নত তরিকায় কিছুটা মেনটেন করার জন্য। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো হাদির নির্বাচনী পদ্ধতি। হাদি এ কথা বলে গেছে যে তাকে অনেকেই বলছে যে এমপি কেন নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হলে তো আরো অন্যান্য নির্বাচন আছে। কিন্তু উনি প্রশ্ন করেছিল যে এমপি হোয়াই নট, কেন এমপি ইলেকশন হতে পারে না। তো ওনাকে হয়তো কোন একটি দলের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে তোমার কি কোনো কাউন্সিলর ইলেকশন করার যোগ্যতা আছে কিনা বা কাউন্সিলর ইলেকশন করার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। তো হাদি বলেছিল যে কাউন্সিলর ইলেকশনের এক্সপিরিয়েন্স দিয়ে কি হবে, এমপির কাজ তো ল মেকিং করা, এমপির কাজ আর কাউন্সিলর কাজ তো এক নয়, বিষয়টা তো এরকমই। হাদি আরো বলেছিল যে এই 24-এর বিপ্লবে গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে, তার সেই সমস্ত ঘটনাগুলোর অন্তত 90% সাধারণ মানুষ বুঝতেই পারে না কি ধরনের ইনজাস্টিস, নির্বিচার, মানুষের মধ্যে হতাশা, মানুষের মধ্যে যে ভোট না দেওয়ার অধিকার বা বিভিন্ন মৌলিক অধিকার বঞ্চিত হওয়ার যে প্রবণতা অ্যাকিউট লেভেলে দেখা গিয়েছিল, এটা কিন্তু সাধারণ মানুষ এখনো রিয়েলাইজ করতে পারে না। হাদির আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে, এলাকায় ওই কুলকাতাতেই ইন্সপায়ার্ড হয়ে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার জীবনের টাইম তাকে বেড়ে উঠতে দেয়। হাদি কোনো কথা বলছে যে আমি, সরি ফর দ্য ইন্টারাপশন, আমেরিকার পাশে মেক্সিকো যে পরিমাণ হুমকি দামকের মধ্যে থাকে, অর্থাৎ আমেরিকা যতটা প্রভাব সৃষ্টি করতে পারে মেক্সিকোকে, তার চাইতে 1000 লক্ষ কোটি গুণ প্রভাব সৃষ্টি করতে পারে ভারত বাংলাদেশের উপর। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হাদি আর একটা কথা বলেছিল যে বাংলাদেশের মানুষের উচিত গাছকে হলেও অস্ত্র বানানো, যদি সুষম অধিকার, সুষম বন্টন এবং ন্যায্যতার ভিত্তিতে দুইটা দেশের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হয়, সেখানে অস্ত্র তৈরি করার বিকল্প কিছু নেই। তো এই কথাগুলো খুবই সিরিয়াসলি স্টাডি করা দরকার। হাদির আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ভারত যেভাবে আধিপত্যবাদ কায়েম করতে চায় তার পার্শ্ববর্তী দেশের উপরে এবং তার হিন্দুত্ববাদ যেভাবে প্রতিষ্ঠা করতে চায় তার পার্শ্ববর্তী দেশের উপরে, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য অ্যালার্মিং। আমি জাস্ট কয়েকটা কথা খুব সিম্পল ভাষাতে বললাম। আপনি এই কথাগুলো নিয়ে একটু গুগল করার চেষ্টা করবেন, এই কথাগুলো নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করবেন। এগুলো হলো বাক সম্প্রসারণের মতো, আপনি অ্যাম্পলিফিকেশনের মতো, যে এগুলাকে যদি আপনার অ্যাব্রিভিয়েশন এক্সপ্লানেশন করেন তাহলে এখানে অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো এবার আসি, আমি এই কথাগুলো শুরু করার উদ্দেশ্য হলো এই কথাগুলো দিয়ে আপনি হাদিকে চিনতে পারবেন। হাদির আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন মনে পড়ছে, সেটা হলো হাদি বলেছে যে মরতে একদিন হবে মানুষকে, কিন্তু আপনার মরণ মানুষের উপর কি ধরনের ইম্প্যাক্ট সৃষ্টি করলো এবং আপনি শহীদ মৃত্যুবরণ করতে পারেন কিনা, এই তামান্নাটা মানুষের মধ্যে থাকতে হবে। একজন এজ এ মুসলিম হিসেবে আপনার ভিতরে যদি শহীদ মরণের তামান্না না থাকে, আপনি সবচেয়ে বড় বাটপার, আপনি টাটকা একজন মুনাফিক মানুষ। আমি বিশ্বাস করি আমরা যারা রাজনীতি করতে চাই, ভবিষ্যতে বা বর্তমানে সময়ে রাজনীতি করতেছি, তাদের প্রত্যেকের শহীদ হওয়ার তামান্না থাকতে হবে। আপনি রাজপথে যাবেন, জনগণের লক্ষ্যে কথা বলবেন, জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাবেন, জনগণের ন্যায্য হিস্সা আপনি ফিরিয়ে দিতে চাবেন, কিন্তু আপনি যদি খুনের ভয়ে আতঙ্কিত হন, তাহলে আপনার দ্বারা মানুষের জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব না। হাদির এই কথাটাও গুরুত্বপূর্ণ। এবার আমি আসি আমার টপিকে আসি, এটা অফ টপিকে ছিলাম, এবার অন টপিকে আসি। অন টপিকটা হলো হাদির নির্বাচনী পদ্ধতি। আপনারা একটু জানার চেষ্টা করেন, হাদি প্রত্যেকটি মানুষকে কানেক্ট করার চেষ্টা করেছে। এখানে দেখে নাই তার দলের কে, তার দলের বাইরে কে। আপনারা জানেন ইনকলাব মঞ্চ কিন্তু এটা আমাদের এনসিপির সমসাময়িক একটা দল বা একটা একটা মানে অনিবন্ধিত রাজনৈতিক দল, এই জন্য সে স্বতন্ত্র প্রার্থী, কিন্তু এনসিপির বাইরে কিন্তু দলটা, এটা কিন্তু আপনার বুঝতে হবে। সুতরাং হাদি সকল ধরনের মানুষকে কানেক্ট করার চেষ্টা করেছে। এই যে ছেলেটা ছাত্রলীগের ফয়সাল সভাপতি ছিল,
সেই ছেলেটা তার সাথে নির্বাচনী ক্যাম্পে কিন্তু কিছুদিন কাটিয়েছিল। মানুষকে বিশ্বাস করার যে ক্ষমতা এবং মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা থেকে মানুষের কাছে মিশে যাওয়ার প্রবণতা, সেটা হাদির মধ্যে ছিল। এটা একটা পয়েন্ট। আর একটা কম্পোনেন্ট যদি আপনি চিন্তা করেন, দেখেন মানুষের টাকায় এমপি নির্বাচিত হবে, এমপির টাকায় মানুষ ভোট দেবে না। এই জিনিসটা কিন্তু হাদি দেখিয়ে গেছে। আমাদের মধ্যে যারা আছেন, যাদের কাছে টাকা পয়সা নাই, তারা মনে করতেছেন যে আমি কিভাবে নির্বাচনে করতে পারবো, প্রত্যেক মানুষের পিছনে 10 টাকা খরচ করতে হবে বা 25 লাখ টাকা বাজেট আনতে হবে। আজকেও আমি সেন্ট্রাল একজন নেতার সাথে কথা বললাম যে আমার টাকা পয়সা নেই, আমি নির্বাচন করতে পারবো না, আমাকে যদিও নমিনেশন দিতে চাচ্ছে, এরকম কথা বলছে। কিন্তু হাদির নির্বাচনী পদ্ধতিটাই ছিল জনগণ টাকা দিবে। দেখেন পকেটে 10 টাকা, 20 টাকা, 50,000 পর্যন্ত টাকা দিছে, বান্ডিল বান্ডিল। অর্থাৎ জনগণ যদি আপনাকে 5 টাকা, 10 টাকা, 30 টাকা, 50 টাকা, 5,000 টাকা দিয়ে আপনাকে নির্বাচনে হেল্প করে, তাহলে আপনি করাপ্টেড হতে পারবেন না। এবং জনগণের প্রতি আপনি নির্বাচন থেকেই কমিটমেন্ট হলেন, নির্বাচন থেকেই আপনার ডিটারমিনেশন হলো যে আপনি যে করেই হোক জনগণের জন্য কাজ করবেন। হাদি কিন্তু এই জিনিসটা করে গেছে। হাদি একেবারেই মানে অর্থশূন্য অবস্থায় কিন্তু রাজনীতি নেমেছিল এবং রাজনীতি করতেছিল এবং ভালো রাজনীতি করতেছিল, যে রাজনীতির কারণে ভারত তার চক্ষুশূল হয়েছে। হাদি এটাও বলে গেছে যে আমাদের শত্রু অনলি দুটো, 1 নম্বর শত্রু হলো আওয়ামী লীগ, 2 নম্বর শত্রু হলো ভারত। কিন্তু 1 নম্বর শক্তির সাথে 2 নম্বর শক্তি অনেক বেশি এখানে ইম্প্যাক্টফুল বাংলাদেশের রাজনীতিতে। এটা 100% সত্যি কথা। দেখেন বাংলাদেশের যে আগ্রাসন ব্যবস্থা, সাংস্কৃতিক আগ্রাসন, এই যে আমরা প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা ছাত্র জনতা একটা সরকারকে ফর্ম করে বন্ড করে বসালাম ক্ষমতায়, কিন্তু তারা কি কোনো মানুষের জাস্টিস প্রতিষ্ঠা করতে পারছে? এবং আপনি এটা নিশ্চিত থাকেন, ফেব্রুয়ারিতে ইলেকশন, এই ইলেকশনের আগেও কোনো বিচার নিশ্চিত করা সম্ভব না, একজন মানুষের ফাঁসির কাজটা ঝোলা সম্ভব না। এই হলো আমাদের সরকার ব্যবস্থা, বর্তমান যে সরকার। এই সরকার জাস্ট খালি চেষ্টা করতেছে যে একজনের দায়টা আরেকজনের চাপানোর উপর চেষ্টা করতেছে। হাদি কিন্তু এই কথাগুলো বলছিল, অর্থাৎ হাদির উপরে ইন্টারনাল এবং এক্সটার্নাল চাপটা প্রচন্ড লেভেলে ছিল। হাদি যেই কাজগুলো করতেছিল, হাদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি ব্যাখ্যা করবো না, আমি জাস্ট টপিকটার কথা বলতেছি। হাদি যেই জিনিসটা করছিল যে এলিট শ্রেণী কারা, আপনারা একটু চিন্তা করেন হাদির দৃষ্টিতে এলিট শ্রেণী কারা। আমরা সাধারণ পিপল, আপনার নর্মাল কলেজ থেকে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন যারা করে, তারা এলিট শ্রেণী বলতে বুঝে যে আপনার গায়ে কত হাজার টাকার পোশাক আছে, আপনার বাড়ি গাড়ি কিরকম, আপনার হোন্ডা আছে কিনা, আপনার মোটরসাইকেল আছে কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি গায়ে কয় লক্ষ কোটি টাকার সম্পদ জমাইতেছেন বা কয় লক্ষ কোটি টাকা শার্ট গায়ে দিতেছেন, এগুলো দিয়ে এলিট। দিস ইজ নট রাইট, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি নট কারেক্ট। আপনি দেখেন যদি এলিট শ্রেণীকে চিন্তা করেন, তাহলে তো শেখ হাসিনার প্রায় 1000 ভরি আপনার স্বর্ণ ছিল এবং তার যে সম্পদের পরিমাণ, এটা তো তার 14 পুরুষ খেয়ে গেলে কারো এই সম্পদ শেষ করতে পারবে না। তাহলে তো এলিট বলতে হলে শেখ হাসিনাকে সবচেয়ে বড় এলিট শ্রেণীর মধ্যে বলা হয়। এলিট হলো মানুষের মস্তিষ্ক। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর না পড়েন, আপনি যদি সৎ কাজের চিন্তা করেন, আপনি এলিট আছেন, আপনি এলিটের শ্রেণীতে পড়েন। আজকে দেখেন আমরা গতকাল দেখলাম যে প্রথম আলো বা ডেইলি স্টার এর অফিসে কিছু হামলা হয়েছে। সেই হামলা একেবারেই মামুলি, আমি দেখছি। কিন্তু এর সাথে বড় বড় হামলা আপনি দেখেন, এই শাপলা গণহত্যা যে হয়েছে, সেটা নিয়ে তাদের কি ধরনের নিউজ হয়েছে দেখেন। আপনার হাদিকে তাদের আইডেন্টিটি এখনো চেনে না, তারা সেটা নিয়ে অনেকবার রিপোর্ট করেছে এবং তাদের যে রিপোর্টের স্টাইল, সেই স্টাইল দেখলে আপনি বুঝবেন যে একটা দেশের দালাল হিসেবে তারা কাজ করতেছে। সেই জিনিসগুলো কিন্তু আছে। হাদি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, সেহেতু প্রত্যেকটি নির্বাচনী এলাকার মধ্যে যে সমস্ত বুথগুলো হবে, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং আপনার যে পোলিং এজেন্ট আছে, তারা যে কাজ করবে, তাদের ভিতরে যদি আপনি ডামি প্রার্থী 6 জন থাকে, মূল ক্যান্ডিডেট যদি একজন থাকে, তো ওই ডামি প্রার্থী 6 জন মিলিয়ে ওই মূল প্রার্থীর পক্ষে কাজ করে। কারণ হিউজ পরিমাণ টাকা, আপনি ওই টাকা দিয়ে ওই ডামি প্রার্থী 6 জনকে কিনে নেবেন। সেই ক্ষেত্রে ওই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং বা পোলিং এজেন্ট ওই 5 জন বা 6 জনের কাছে পাল্লা দিয়ে বা 6 জনের সাথে প্রতিবাদ করে তার তো ভাই চাকরি করতে হবে। সেই লেভেলে সে কোনোভাবেই ভোট কারচুপি করতে, ভোট রিগিং থেকে, আপনার ভোট জালিয়াতি থেকে তাকে সেভ করতে পারবে না। সুতরাং কি করতে হবে, হাদি বলে গেছে যে সিসিটিভি প্রত্যেকটি বুথে দিতে হবে এবং নির্বাচন কমিশন নাকি বলেছে 50 কোটি টাকার মতো খরচ হবে। আরে বাংলাদেশে 28 লক্ষ কোটি টাকা যেখানে পাচার হয়ে গেছে, সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন না। আর এই 50 কোটি টাকা নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন। একটা দেশের গভর্নমেন্ট ফান্ড হবে, বন্ডিং হবে, সেই গভর্নমেন্টকে 50 কোটি টাকা খরচ করে একটা ভালো একটা সরকার নিয়ে আসবেন, সেটা নিয়ে আপনারা চিন্তা করেন না, কিন্তু চিন্তা করতেছেন 50 কোটি টাকা খরচ হবে। হাদির কিন্তু এটা বিশাল বড় কনসার্ন ছিল। সুতরাং হাদি কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো চাপের মধ্যেই ছিলেন। সুতরাং হাদির নির্বাচনী কর্মকাণ্ড যদি দেখেন, এই যে কর্মকাণ্ডগুলো মানুষকে কানেক্ট করা এবং সকল শ্রেণীর মানুষকে সে কানেক্ট করেছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, প্রত্যেকটি মানুষ কানেক্ট হয়েছে। মানুষের সমস্যা আপনি যদি প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে আপনি গিয়ে গিয়ে মানুষের প্রবলেমগুলো যদি আপনি ফাইন্ড আউট করে তুলে ধরতে পারেন, তার সামনে মানুষ আপনাকে টাকা দিবে। এখানে নির্বাচন করতে টাকা লাগবে না, নির্বাচন করতে টাকা লাগার কথা না।
কিন্তু আমরা সেই 70 সালের নির্বাচন আপনি বিশ্লেষণ করেন, গুন্ডা পান্ডা যে 10টা হুন্ডা 20টা গুন্ডাদের নির্বাচন ঠান্ডার যে পলিসি, সেটা কিন্তু 1970 সালে শুরু হয়েছে। স্বাধীন বাংলাদেশে 1973 সালে যে পরিমাণ ভোট রিগিং হয়েছে, এটা বলে দেওয়া যেতে পারে 1973 সালের পর থেকে আজ পর্যন্ত ওই পরিমাণ ভোট রিগিং হয়নি। এটা হয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির মতো হয়েছে পরবর্তী ইলেকশনগুলোতে। এই জিনিসগুলো নিয়েও কিন্তু হাদি কথাবার্তা বলছেন। সুতরাং যে ইন্টারনাল এক্সটার্নাল চাপে পড়ছে এবং প্রত্যেকটি মানুষের কানেক্টিভিটির মধ্যে সে চলে গেছে, মানুষের প্রবলেমগুলো খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারছে। এই জন্য মানুষ স্বেচ্ছায় তাকে টাকা দিয়ে তাকে খোরাকি দিয়েছে। তার যে প্যান্ডেল আছে, তার যে কালচারাল সেন্টার আছে, সেই কালচারাল সেন্টার করে নার্সিং করার জন্য সকল ধরনের মানুষকে কানেক্টিভিটি করছে। আর আপনি একটু জিনিস দেখেন, জুলাই যোদ্ধা বলেন আর গণবিপ্লব বলেন আর গণঅভ্যুত্থান বলেন, এইখানে টপ লেভেলের লোক ছিল হাদি। কেন হাদির টপ লেভেলের লোক ছিল বলেই ইন্ডিয়া এবং আওয়ামী লীগ তাকে সবার আগে হত্যা করেছে। কারণ সে যেভাবে মেসিভ কথাবার্তা বলেছিল, তাতে কতদিন পরে দেখা যাইতো যে ইন্ডিয়ার যতগুলো চ্যানেল আছে বাংলাদেশে, সবগুলো চ্যানেল বন্ধ করা লাগতো। এই বাংলাদেশে এখন পর্যন্ত বন্ধ হয়নি। ইন্ডিয়ার কোনো কাজ কি বন্ধ হয়েছে? ইন্ডিয়ার যে ইকোনমি, জিডিপি, আপনারা যদি একটু স্টাডি করেন, ইন্ডিয়ার ইকোনমির চাইতে বাংলাদেশের ইকোনমি অন্তত মাল্টিপল টাইমস উপরে আছে। সুতরাং আমাদের উপর ডিপেন্ড করে ইন্ডিয়া তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের জিডিপি নির্ধারিত হয়। এটা অনেক আগে শেরে বাংলাকে বলে গেছিল যে আমি যদি কখনো কোনো কাজ করি, সেই কাজে যদি সমালোচনা ভারত করে, তাহলে বুঝতে হবে আমি রাইট ট্র্যাকে আছি। হাদিস ঠিক এই কাজটাই করেছে। হাদি যোগ্য কাজ করেছে বলেই তাকে ভারত আজকে হত্যাকাণ্ড ঘটেছে। তার হত্যাকাণ্ড ভারতের মাধ্যমে নির্ধারিত হয়েছে। আপনি এই হাদির নির্বাচন পদ্ধতিগুলো একটু চিন্তা করেন। হাদি চেয়েছিল ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদের যে রাজনীতি, এই ভারতের আধিপত্যবাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে ভাঙানোর জন্য। হাদি চেয়েছিল মুসলমানদের মধ্যে, এই মৌলানা শ্রেণীর মধ্যে অন্তত 20, 30টা, 40টা, 50টা ডিভিশন তৈরি করেছে। কে করেছে? আওয়ামী লীগ করেছে, করেছে এবং ভারত করেছে। এই ডিভিশনটাকে কিভাবে ইউনাইটেড ফোর্স হিসেবে কাজ করানো যায়, জিয়াউর রহমানের বিএনপির প্রতি কিভাবে মানুষের কমিটমেন্ট বাড়ানো যায়, সেটা নিয়েও কিন্তু হাদি কাজ করেছে। সেই জন্য ভারত বুঝতে পেরেছে যে এই ধরনের ছেলে যদি 5টা থাকে, 5টা বিপ্লবী হাদি যদি থাকে, তাহলে ভারত বিদ্বেষী মনোভাব এবং ভারতের যে রাজনীতি, করদ রাজ্য বানানোর যে রাজনীতি, সেই রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কয়দিন আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, প্রায় 17,000 মানুষ দেখেছে, আমি দেখেছি, সিন করেছে। ওই স্ট্যাটাসে দেওয়া ছিল যে 1970 সাল থেকে ভারত এই বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য সকল ধরনের কাজসাজি করছে। এখন করদ রাজ্য বানাইছে, করদ রাজ্য বানায় দীর্ঘ 16.5 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশ যদি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, বাংলাদেশে 1 পয়সা ক্ষতি হবে না। এটা আমি বিজনেস ফ্যাকাল্টির ছাত্র হিসেবে আমি বলে দিচ্ছি। আমার তো রিসার্চ পেপারও আছে, আপনারা জানেন। আমরা রিসার্চ পেপার, বিজনেস ফ্যাকাল্টি নিয়ে রিসার্চ পেপার করি আমরা। সুতরাং এই জিনিসগুলোও কিন্তু আমরা জানি। কিন্তু আমাদের দেশের সরকারি আমলারা, আমাদের দেশের যারা সরকারে বসে, তারা সবসময় জুজুর ভয় পায় যে আমি যদি ভারত বিদ্বেষী হই বা আমি যদি ভারতের নীতির বিরুদ্ধে যার কথা বলি, আমার চাকরি থাকে না, আমার অফিস থাকে না, আমার সরকার থাকে না। এই চিন্তা চেতনা করে এই বাংলাদেশকে করদ রাজ্য বানাইছে ভারত। এই হাদি এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, এই কারণে হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবার আমি আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বুঝাতে যাচ্ছি বা কি কথাগুলো ডিরেক্টলি ইনডিরেক্টলি আনার কথা চেষ্টা করতেছি। আপনি নিশ্চয়ই জানেন আমি কিন্তু প্রেশারের মধ্যে, একটা দলের মধ্যে থাকে, একটা দলের সমন্বয় থাকলে আপনাকে প্রেশারাইজের মধ্যে থাকতে হয়। আমি কিন্তু কথা অনেক মেপে ঝুঁকে কই, কিন্তু যখন নির্বাচনে নামবো তখন কিন্তু মেপে ঝুঁকে থাকবে না। হাদির মতো আমারও কিন্তু এই শহীদ মৃত্যুর তামান্না আছে। আমিও কিন্তু এই রাজপথে মরতে চাই। কারণ আপনি এই 50-60 বছর বেঁচে থাকার মধ্যে কোনো আপনার সার্থকতা নাই। সার্থকতা হলো আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মানুষের গুলিতে আপনি নিহত হন, সেটা শহীদি মর্যাদা হয়। আল্লাহ তাআলা যদি সেই মর্যাদা দেয়, আমি সেটার জন্য 100% কবুল, আমি এটাকে কবুল করে নিছি। এবার আসেন, আমি দ্বিতীয় কথায় যেটা ছিলাম, আমার টপিকের দ্বিতীয় অংশ যেটা ছিল, সেটা হলো এনসিপির আপনার মনোনয়ন, অর্থাৎ এনসিপির নির্বাচন মনোনয়ন। 125 জনকে মনোনয়ন দিয়েছে, আপনারা জানেন। আমরাও হয়তো প্রার্থী, আমাদের মধ্যেও নির্বাচন যে ইলেকশন সাবমিশন করার কথা, আপনার নমিনেশন সাবমিশন করার কথা, সেগুলো আমরা করেছিলাম, চেষ্টা করেছিলাম। তো 125 জনের মধ্যে আপনি প্রত্যেকে ধরে আপনি আইডেন্টিফাই করেন, আমি করার চেষ্টা করেছি। আপনি 50% পাবেন না যারা 5ই আগস্টের আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে, একটা পোস্টও দেখাতে পারবেন না। কিন্তু তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো তারা কিভাবে মনোনয়ন পাচ্ছে। আপনি তো এরকম মানুষকে মনোনয়ন দিলে, হাদির কাছে যেরকম ঘনিষ্ঠতা হয়ে তাকে গুলি করেছে, এরকম এনসিপিকেও খেয়ে দেবে, বা এরকম আপনি যে রাজনৈতিক বন্ড গঠন করার চেষ্টা করতেছেন, যে রাজনীতি করার চেষ্টা করছেন, সেই রাজনীতিকে খেয়ে দেবে। সুতরাং নমিনেশন দেওয়ার আগে আমাদের 1000 বার 100 বার ভাবতে হবে। আরে ভাই, নমিনেশন যদি আপনি রাঘব বোয়ালকে দেন, আপনি যার টাকা আছে, অস্ত্র আছে, লোকবল আছে, এরকম মানুষকে দিলেন, কিন্তু আপনার রাজনীতিকে এসে মন করে না, সংস্কার রাজনীতি সে বিশ্বাস করে না, বিলিভ করে না, এরকম মানুষকে যদি আপনি নির্বাচনে মনোনয়ন দেন, আপনার হয়তো সরকার আপনি বন্ড করতে পারবেন,
আপনি ফর্ম করতে পারবেন, কিন্তু আপনার যে সংস্কার রাজনীতি সেই রাজনীতি বিল্ড আপ হবে না। এটার একটা কারণ আমি বলি, সেটা হলো আপনার জানি আমার বন্ধু হাদি, সে বিপ্লবের অন্যতম নায়ক, কিন্তু সে এনসিপিতে কেন ছিল না? এনসিপির কতিপয় কিছু মানুষ, কিছু এই ছোকরা ছেলেমেয়েরা, এরা জুলাই বিক্রি করেছে, অনেক জায়গায় বিক্রি করেছে, আমরা এটা দেখেছি। সেই বিক্রি করার কারণে তার কমপ্লেইন আছে, কাজগুলো করছে সেটা সংস্কারকে ধারণ করে না, তার আদর্শকে ধারণ করে না। এবং এই জিনিসগুলো এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে যাচ্ছে যে সব নেতাকে কেনা সম্ভব, কিন্তু হাদিকে কেনা সম্ভব না। তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা সম্ভব, বা কোনো নারী বাড়ি গাড়ি দিয়ে ম্যানেজ করা সম্ভব। আমাদের দেশের আমলাদের যেরকম ভারত নিয়ে ট্রেনিং মেনিং দিয়ে বিভিন্ন সেক্স স্ক্যান্ডালে জড়ায় মারা ভিডিও রেখে পরবর্তীতে সাইজ করে, সেই একই রকম সাইজ করতে পারবে, এটা জানে। যার কারণে হাদিকে খুন করেছে। কিন্তু এনসিপির অনেক নেতা আছে যারা টাকার কাছে কম্প্রোমাইজড, যার কারণে এই এনসিপির যে মনোনয়ন, সেই মনোনয়ন 100% অ্যাকুরেসি পাচ্ছে না, আমার দৃষ্টিতে পাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যদিও একটু কৌশলী কথাগুলো বলছি, ডিরেক্টলি কথাগুলো এখনো বলছি না। এখন আপনি দেখেন এনসিপির যে নির্বাচন এবং মনোনয়ন পদ্ধতি, এই নির্বাচনের মধ্যে যারা ফর্ম কিনেছেন, যারা পেপার সাবমিশন করেছে, এর মধ্যে আপনি প্রত্যেকেই দেখবেন বিপ্লবী আছে, অনেক বিপ্লবী আছে এখানে। তাদের প্রোফাইল চেক করুন, তাদের কয়টা ডিগ্রি আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তারা ভয়েস রেজ করতে পারে কিনা, মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারবে কিনা, জনগণের সমস্যাগুলো সে পরিস্ফুটিত করতে পারবে কিনা, মানুষের মধ্যে তুলে ধরতে পারবে কিনা। আর ভাই নির্বাচন করতে যদি টাকা লাগে, তাহলে তো আপনি এই 70 সাল 73 সাল এবং 2008 সাল 2001 সাল ওই 96 সালের নির্বাচন যেভাবে করতেছে, এরশাদ করেছিল, বিএনপি করেছিল, আওয়ামী লীগ করেছে, সেই একই নির্বাচনের দিকে যাচ্ছেন আপনারা। নির্বাচন করতে হবে জনগণের টাকা দিয়ে। যে ছেলেটা ফকির, যার 25 লক্ষ টাকা ক্যাশ দেওয়ার সমর্থ নাই, আমি ধরে নিলাম, আমার ক্ষেত্রে এক্সেপশন করে নিতে পারেন, সেই ব্যক্তি জনগণের সামনে কথা বলে জনগণের কাছে টাকা আদায় করবে, 10 টাকা 5 টাকা সে ভিক্ষা করবে। দিস ইজ পলিটিক্স, দিস ইজ পলিটিক্স অফ রিফর্ম। আপনি এই পলিটিক্স যদি আপনি না ধরতে পারেন, এই পালসকে যদি আপনি না ধরতে পারেন, তাহলে আপনি সংস্কার পলিটিক্সটা হচ্ছে কোথায়, সংস্কার পলিটিক্সটা থাকতেছে কোথায়? আমি সুতরাং বলবো, সেকেন্ড স্টেজে বা থার্ড স্টেজে আপনার যাদের মনোনয়ন দিবেন, মনোনয়ন দেওয়ার টাইমও তো খুব কম আছে, মাত্র 10 দিন বা 15 দিনের মধ্যে আপনাকে উকিল টুকিল ধরে যেভাবে মনোনয়ন ফর্ম আপনার প্রার্থীটা টিকাতে হবে, এই টাইমটা তো খুব কম আছে, খুবই লিটল টাইম। এই লিটল টাইমের মধ্যে সেকেন্ড ফেজ বা থার্ড ফেজে আপনার যাদের মনোনয়ন দিবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা যাচাই বাছাই করবেন, সংশ্লিষ্ট যারা আছেন। এই যাচাই বাছাই না করলে আপনার এনসিপি থাকবে না। এনসিপি রাজনীতি আপনি 5 বছরের না, 1 বছরের না, 2 বছরের না, এটা দীর্ঘমেয়াদী রাজনীতি। আপনি এইবার 350টি আসনে নির্বাচন দিলেন, বা 300টি আসনে আপনি নির্বাচন দিলেন, আপনার 30 জন জিতছে বা 3 জন জিতছে, আপনি পরবর্তীতে 6 জন 10 জন 20 জন জিতবে। কিন্তু আপনি সংস্কার পলিটিক্সটা ধরে রাখার চেষ্টা করুন। এই সংস্কার পলিটিক্সটা ধরতে পারলে হাদির মতো ইনকিলাব মঞ্চ যারা আছে না, যারা সংস্কার চিন্তা ভাবনা করে, এবি পার্টির মতো সংস্কার চিন্তা ভাবনা, তারা আপনার দলে ভিড়বে এবং জনগণ আপনাকে টাকা ফাইন্যান্স করবে, 10 টাকা 5 টাকা 30 টাকা করে দিবে। এইটাই হলো পলিটিক্স, এইটাই হলো রিয়াল পলিটিক্স। আপনি নেতা হবেন, আপনার পকেটে কেন ক্যাশ টাকা লাগবে? আপনি টাকা তুলবেন মানুষের কাছ থেকে। অন্যান্য দল যেমন চাঁদা তুলে, এরকম চাঁদা তো তুলতে হবে না, মানুষ স্বেচ্ছায় আপনাকে টাকা দিবে। আপনি যদি মানুষের পালস নিয়ে কথা বলতে পারেন, মানুষের সমস্যা নিয়ে এগুলো যদি কথা বলতে পারেন, মানুষ আপনাকে টাকা দিবে। আমরা সেই পলিটিক্স দেখতে চেয়েছিলাম এবং সেই পলিটিক্সের জন্যই আমরা কাজ করেছি। সুতরাং মনোনয়ন সেকেন্ড ফেজ থার্ড ফেজে যাদের দিচ্ছেন, আমি যদি পলিসি মেকিং এ থাকতাম এই কাজগুলোই বারংবার করতাম, যে মনোনয়ন দেব ফকিন্নির বাচ্চাকে। থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মানুষগুলো যখন ফার্স্ট ক্লাসের চেয়ারে বসতে চায়, এই ফার্স্ট ক্লাসের মানুষগুলো তাদের গুলি করে, এই হাদির মতো গুলি করবে। আমরা যখন নির্বাচনী মাঠে যাব, আমরা যখন জনগণের কাছ থেকে টাকা, মানে জনগণ যখন স্বেচ্ছায় টাকা দেবে, জনগণের কানেক্টিভিটি যখন বাড়াবো, জনগণের বিভিন্ন প্রবলেম নিয়ে যখন কথা বলবো, জনগণ আমাদের কাছে টাকা দেওয়া শুরু করবে, তখন আমরা শত্রু হয়ে যাব। আপনাদের কনসার্ন হলো নির্বাচনটা কিভাবে ফ্রি ফেয়ার এবং ইনক্রেডিবল হয়। প্রত্যেকটি আপনার বুথে যদি সিসিটিভি আপনি না দিতে পারেন, এই পৃথিবী উল্টে গেলেও বাংলাদেশে স্বচ্ছ ইলেকশন দেওয়া সম্ভব না। 1970 সালের নির্বাচন আপনি করেন, বিচার করেন, 1973 সালের নির্বাচন বিচার করেন, 1982 সালের নির্বাচন, 1986 সালের নির্বাচন, 1991, 1996, 2001, এরপর 2008 থেকে তো বাদই দিলাম। আপনি ওই ইলেকশনগুলো যেগুলোকে আপনাদের চোখে ফেয়ার, সুশীল, এই চুতিয়া সুশীলদের চোখে যারা যেগুলো ফেয়ার ইলেকশন, সেই সমস্ত ফেয়ার ইলেকশনগুলো যাচাই করুন। বাংলাদেশে যে অস্ত্রের জঞ্জনানি, আপনি ভোটের মাঠের যে অস্ত্রের জঞ্জনানি আর টাকা পয়সার যে জঞ্জনানি, সেই টাকা পয়সা আর অস্ত্রের জঞ্জনানিতে আপনি ফেয়ার প্লে করতে পারবেন না যদি সিসিটিভি আপনি নিশ্চিত না করতে পারেন। সুতরাং সিসিটিভি যদি নিশ্চিত করা না সম্ভব হয়, এই দেশে কেমন হয়ে যাক, ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ থাক, কোনো সমস্যা নাই। আপনার ডেমোক্রেসি কখন কাজে দেয়? যখন ফ্রি এবং ফেয়ার ইনক্রেডিবল ডেমোক্রেসি নিশ্চিত হয়। আদারওয়াইজ সেটা ডেমোক্রেসির মধ্যে পড়ে না। পৃথিবীর অনেক দেশ ডেমোক্রেসি ছাড়া আছে, সুষ্ঠু ভালোভাবে চলতেছে। আপনাদের এই বুদ্ধি কে দিল যে শেখ হাসিনা চাচ্ছে যে নির্বাচনটা ভন্ডুল করার জন্য, নির্বাচনটা ভন্ডুল থাকলে ভালো হয়? এটা ফালতু একটা যুক্তি হয়েছে। এখানে এলিট শ্রেণীর কিছু মানুষ এই 7 মাস বুঝ দিয়েছে। আপনার কি মনে হয় যে দল ক্ষমতায় আসবে অস্ত্র দিয়ে টাকা পয়সা খরচ করে, এই দল কি আপনার ফ্রি ফেয়ার কাজ করবে বাংলাদেশে? প্রত্যেকটি সিস্টেম, এই ফাকিং যে সিস্টেম আছে, এই সিস্টেমকে আপনার রিফর্ম করার জন্য তারা কাজ করবে। তারা তো বিপ্লবীদের ধরে ধরে মারবে। আর যেই সমস্ত মামলা হয়েছে, এই যে জামিন দেখতেছেন না, 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়েছে, আসিফ নজরুল সাহেব বলে গেল, তার সাথে আমি নামাজ পড়েছি একসাথে।
সে বললো না 4 ঘন্টায় আপনার 800 মামলা জামিন হয়েছে, এইরকম 800 না 8000 মামলা জামিন হয়ে যাবে 4 ঘন্টার আগে, কারণ জাস্ট টাকা টাকা বিক্রি হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারতেছেন, এই জুলাই যে মেসাকার হয়েছে, কত মানুষ তার স্বজনকে হারিয়েছে, আপনি একটু চিন্তা করুন। সেই স্বজনগুলোকে আপনি যদি প্রাপ্য রাইটটা দিতে চান, স্বজনদের অধিকার যদি ফিরিয়ে দিতে চান, তাহলে আপনার বিচার আগে নিশ্চিত করতে হবে, তারপরে নির্বাচন নিয়ে আপনি চিন্তা করবেন। শুধু শুধু নির্বাচন দিয়ে তো লাভ নেই রে ভাই। আর নির্বাচন আমরা তো দেখতেছি, যে সমস্ত প্রার্থী আসতেছে, এই সমস্ত প্রার্থী যখন আপনার 50 কোটি 100 কোটি টাকা খরচ করার চিন্তা করবে, সে কোনোদিনই ভালো থাকতে পারবে না। একজন এমপি একবার হর হামেশা, আপনি যদি একবারে অ্যাকুরেসি মেনটেন করে একটা হিসাব করেন, সে 5 বছরে সর্বোচ্চ 40 লাখ টাকা কামাই করতে হবে, আপনার সর্বোচ্চ 2 কোটি থেকে 3 কোটি টাকা কামাই করতে পারবে। নির্বাচনে সে 5 কোটি 10 কোটি টাকা খরচ করলো। আপনার এত এত মানুষের সাথে এই যে গ্যাদারিং করে, তাদের বিভিন্ন সিলসিলার অজুহাত দিয়া বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে তাদের অস্ত্র ভাড়া করলো, তাদের সে গুন্ডামি নিয়ে কাজে লাগালো। এমনি বাংলাদেশ ফেয়ার হবে? বাংলাদেশ সুস্থভাবে ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মাধ্যমে একটা সরকার গঠন হবে, সেই সরকার খুব ভালো হিসেবে কাজ করবে? আপনার কি মনে হয়? আপনি বোকার সরকারে বসবাস করতেছেন। সুতরাং জনগণের ভয়েস রেজ করা উচিত যে আপনি ফ্রি ফেয়ার ইনক্রেডিবল ইলেকশন করার জন্য কোন সিস্টেম কাজ করতেছে, আপনার ওই সিস্টেম কি আগেরটাই নাকি নতুন সিস্টেম এখানে কাজ করতেছে? নতুন সিস্টেম যদি কাজ করে, তাহলে সেই কথাগুলো, সেই কাজগুলো যদি 100% আপনি নিশ্চয়তা পায় জনগণ, তবেই নির্বাচন 100% ফ্রি ফেয়ার এবং ইনক্রেডিবল ইলেকশন হওয়া সম্ভব। সুতরাং এনসিপি কে বলবো, জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি এবং ছাত্র শক্তির যারা নেতা আছেন, যারা আপনারা টপ লেভেলে আছেন, টপ ডেকরমে আছেন, তাদের এই জিনিসগুলো ভাবা উচিত। যার টাকা আছে, যার অস্ত্রের জঞ্জনে, সেই সমস্ত মানুষকে আপনার নির্বাচন দেওয়া উচিত না, আমার মতে দেওয়া উচিত না। যদি দেন, তাহলে আপনি সংস্কার রাজনীতি করতেছেন না। তাহলে এই যে হাদিদের মতো বিপ্লবীদের আপনি কোনোদিনও আপনার এই সমস্ত দলের কাছাকাছি নিতে পারবেন না, ভিড়ে নিতে পারবেন না। আমি আশা করি আমার বক্তব্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সর্বশেষ যে মেসেজটা, আগামীকাল 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন। ওনার কথাগুলো আপনারা গুগল করলে পাবেন, ইউটিউব করলে পাবেন, ফেসবুকের মেসেঞ্জারে পাবেন, বিভিন্ন গ্রুপের মাধ্যমে পাবেন। কথাগুলো একটু রিসার্চ করার চেষ্টা করেন। সে কি ধরনের বাংলাদেশ দেখার চেষ্টা করেছে, সেই বাংলাদেশ এই 26 সালের ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে গেলে হবে, এটা 100% নট, 10% হবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, 10% নিশ্চিত করা সম্ভব না। আপনারা কোন নির্বাচনে যাচ্ছেন, যে নির্বাচনের মধ্যে কিচ্ছু নাই, একবার অন্তঃসার শূন্য একটা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং আপনারা আগে এই সিস্টেমগুলো নিশ্চিত করেন, এবং যারা আপনার 2 নাম্বারই করেছে, খুন ডাকাতি রাহাজানি করছে, তারা যেন এই বাংলাদেশের মধ্যে আপনার যোগ্য কাজগুলো, নিশ্চিত বিচারগুলো পায়, এবং যারা স্বজনহারা আছে তারা যেন একটু সান্ত্বনা পায়। আপনি এই এক হাদিকে মেরে ফেলছে, আপনি একজন শুটারকে, আপনার মনে হয় ফয়সাল এখানে দায়ী, ফয়সালকে আপনি ফাঁসি দিলেন আর আপনার বিচার নিশ্চিত হয়ে গেল? নিশ্চিত হওয়া সম্ভব না। এই ফয়সালের সাথে 1000টা রকমের জড়িত, 1000টা রকমের ভারতের আইডিয়া জড়িত আছে। তাদের আপনি কিভাবে শায়েস্তা করবেন? আজ পর্যন্ত ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়নি। এই জিনিসগুলো নিয়ে আপনারা বিচার করুন।